Hey, hello, this is Rishabh Dev, your English guide. Welcome to our channel, Guide to Your Success Guide. তোমাদের সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেল ইওর সাকসেস গাইডে। আশা করি তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো এবং খুব সুন্দরভাবে তোমরা তোমাদের প্রিপারেশন নিচ্ছ এবং প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে করছো, দেখছো এবং শিখছো। দেখো বন্ধুরা, আমাদের সিলেবাস কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেব। তোমাদের বড় চ্যাপ্টারের মধ্যে প্রিপোজিশনটা একটু বড় চ্যাপ্টার, এর জন্য আমাদের ক্লাস নাম্বার এটা হবে 5, আর একটা ক্লাস দেব, একদম কমপ্লিট করে দেব। আমি তোমাদের ফিক্সড প্রিপোজিশনের যে লিস্টটা দিয়েছিলাম সেই লিস্টটা থেকে খুব ভালোভাবে তোমরা করো। দেখো, এরকম লিস্ট কিন্তু আর কোথাও পাবে না। যদি তুমি লিস্টটা দেখতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু তোমরা জয়েন করতে পারো। লিঙ্ক ইজ গিভেন ইন দ্য বিলো। ঠিক আছে, তোমরা এই ইউটিউব চ্যানেলের নিচে দেখবে, ডেসক্রিপশন বক্সে যাবে, ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা তোমাদের লিঙ্কটা পেয়ে যাবে। ঠিক আছে, কমেন্টের বিলোতে আছে কিন্তু তোমাদের এই লিঙ্ক। তো তোমরা যদি দেখতে চাও তো তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, এর আগে আমরা শিখেছিলাম ওভার সম্পর্কে। ঠিক আছে, ওভারের ঠিক অপোজিট একটা প্রিপোজিশন হয় যেটা হচ্ছে আন্ডার। একদম ভালো করে বুঝে নেবে। কি বললাম স্যার? আন্ডার। আন্ডার আন্ডার মানে কি হয় স্যার? নিচে। আন্ডার মানে কি হয়? নিচে। এটা কি বললাম? অপোজিট। কার অপোজিট? অপোজিট হয় ওভারের। ওভারের অপোজিট। ওভারের অপোজিট। অপোজিট অফ ওভার। ঠিক আছে, ওভার কি কি অর্থে ব্যবহার হয়েছিল? আমরা জানি যখন কোনো জিনিস ভার্টিক্যাল ওপরের জন্য ওভার ব্যবহার হয়েছিল, তাহলে ভার্টিক্যাল নিচের জন্য আন্ডার ব্যবহার হবে। ঠিক আছে, আর কিসের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম স্যার? কভারিং সেন্স ছিল না? কভারিং সেন্স। কভারিং সেন্সের জন্য কিন্তু এটা ব্যবহার করেছিলাম। ঠিক আন্ডারও একইভাবে। আন্ডার ওভার যদি ভার্টিক্যালি ওপরে হয় তাহলে আন্ডার ভার্টিক্যালি নিচে। ঠিক আছে, আর কভারিং সেন্স কিন্তু দেবে। তো দেখো কি কি মূলত আন্ডারকে আমরা কি কি ক্ষেত্রে ব্যবহার করি। আন্ডারকে আমরা ব্যবহার করি স্যার, প্রথমে হচ্ছে কন্ট্রোল বোঝাতে, কন্ট্রোল বোঝাতে বা অথরিটি বোঝাতে। কন্ট্রোল বলতে বোঝাতে বা অথরিটি বোঝাতে। প্লেসের ক্ষেত্রে ব্যবহার করি, কোন জিনিসটা কোথায় আছে। ঠিক আছে, আর কিসে ব্যবহার করি স্যার? আর ব্যবহার করি তোমার সিচুয়েশন বা কন্ডিশন। কন্ডিশন অর সিচুয়েশন। কন্ডিশন অর সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু আমরা মূলত এই আন্ডারকে ব্যবহার করে থাকি। চলো প্রথমে আমরা তাহলে কন্ট্রোল সম্পর্কে দেখব। প্রথমে আমরা প্লেস সম্পর্কে দেখে নিই। ঠিক আছে, প্রথমে আমরা কি সম্পর্কে দেখে নিই? প্লেস। 1 নম্বর হেডিং দেবে, প্লেস সম্পর্কে আমরা দেখে নিই। প্লেস, প্লেস মানে হয় জায়গা। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? কোনো বস্তু যদি ডাইরেক্টলি নিচে, কি বললাম? ডাইরেক্ট নিচে। যদি কোনো ডাইরেক্ট নিচে বোঝায়, ডাইরেক্ট নিচে। ঠিক আছে, যদি ডাইরেক্ট নিচে বোঝায় তাহলে, ডাইরেক্টলি যদি নিচে বোঝায় তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব, একদম 90 ডিগ্রিতে। বুঝতে পেরেছো? যেমন আমি বললাম হয়তো টেবিল আছে, আমার সামনে একটা টেবিল আছে, টেবিলের নিচে যদি একটা বিড়াল থাকে তাহলে আমরা কি বলবো? আন্ডার দ্য টেবিল। এর সঙ্গে সঙ্গে কি হচ্ছে? প্লাস তোমার এই কভারিং সেন্সটা কিন্তু হচ্ছে। তাহলে কভারিং সেন্স প্লাস ডাইরেক্টলি নিচে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব। আমি বললাম দ্য ক্যাট ইজ আন্ডার, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আর একটা কিছু উদাহরণ নিয়ে নেই আমরা। আর একটা আন্ডারের ক্ষেত্রে কি হয়, একটা উদাহরণ আমরা খুব দেখি। উই আর আন্ডার দ্য স্কাই। আমাদের আকাশ, আমাদের কি হচ্ছে? উই আর আন্ডার দ্য স্কাই। আমরা আকাশের নিচে।
তাহলে যখনই নিচে বোঝাবে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা স্যার আন্ডারের ব্যবহার করব। বুঝতে পেরেছো? এখানে প্লেসের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি আন্ডারকে। ঠিক আছে, মানে যে যা কিছু জিনিস ডাইরেক্টলি নিচে বোঝাতে পারে। ঠিক আছে, বা যেমন ধরো আমরা ছাদের নিচে আছি, তাহলে কভারিং সেন্স দিচ্ছে। একে তো এটা কি দিচ্ছে স্যার, কভারিং সেন্স দিচ্ছে। তারপরে আবার আমরা নিচে আছি, তাহলে কভারিং সেন্স যখন দেবে তখন কি করব, আমরা আন্ডারকে করব। কি করব স্যার, আন্ডারকে করব। তাহলে কি হবে, উই আর আন্ডার দ্য রুফ। ঠিক আছে, উই আর আন্ডার দ্য রুফ, এটাও হয়। বুঝতে পেরেছো? দেখো কি বললাম, ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, একদম টেবিলের নিচে আছে। ঠিক আছে, এবার দেখো কোনো জিনিস যদি ডাইরেক্টলি উপরে থাকে তাহলে সেজন্য ওভার, যদি ডাইরেক্টলি নিচে থাকে সেজন্য কি করব, আমরা আন্ডার করব। আর আন্ডারটা আর একটা কি বললাম, যে কভারিং সেন্স দেয়। আন্ডার কি দেয়, কভারিং সেন্স দেয়। ঠিক আছে, যেমন এখানে রুফ অর্থাৎ ছাদ, আমাদের যে এই ছাদটা, ঠিক আছে, এই ছাদটা আমাদের একদম কভার করে আছে, সেই জন্য আমরা এখানে কি ইউজ করেছি, এখানে আমরা আন্ডার ইউজ করেছি। ঠিক আছে, তো এটা তো গেল প্লেসের ক্ষেত্রে, এবার আমরা জেনে নেব যে তোমার এই কন্ট্রোল বা অথরিটির জন্য কি ব্যবহার করতে পারি। তো চলো আমি স্লাইডটা নিয়ে চলে আসছি। তো চলো এবার আমরা দ্বিতীয় নম্বর পয়েন্ট করবে, যেখানে আমরা ডিসকাস করতে চলেছি কন্ট্রোল এবং অথরিটির সম্বন্ধে। কন্ট্রোল, দেখো আন্ডার কিন্তু কন্ট্রোল এবং অথরিটিকেও কিন্তু বোঝাতে ব্যবহার করা হয়। কি বললাম, কন্ট্রোল বা অথরিটি। আচ্ছা, কন্ট্রোল বা অথরিটি মানে কি? কন্ট্রোল বা অথরিটি মানে হচ্ছে, কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ বা অধিকার বোঝাতে কিন্তু এই আন্ডারকে আমরা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে উই ইউজ আন্ডার টু রিপ্রেজেন্ট কন্ট্রোল অ্যান্ড অথরিটি অলসো। তো দেখো উদাহরণগুলো দেখে নিই যে কিভাবে। প্রথমে আমি বললাম যে রথিন ওয়ার্কস আন্ডার মি। ঠিক আছে, রথিন নামের কোনো একটি ছেলে, সে আমার আন্ডারে কাজ করে, তাহলে রথিন ওয়ার্কস আন্ডার মি। ঠিক আছে, আন্ডার মি। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে কি বোঝাচ্ছে, অথরিটি বোঝাচ্ছে, কন্ট্রোল বোঝাচ্ছে। Now the second number option is that, let's say the company is under a new CEO, কোম্পানিটা একটা নতুন সিইওর হাতে। তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে কন্ট্রোল এবং অথরিটি বোঝাচ্ছে। ঠিক আছে, তো চলো এবার আমরা এই কন্ডিশন এবং সিচুয়েশনের ব্যাপারে আলোচনা করে নিই। তা 3 নম্বর পয়েন্ট হেডিং দাও এখানে। ঠিক আছে, কি বললাম, কন্ডিশন আর সিচুয়েশন। ঠিক আছে, বুঝতে পেরেছো, কন্ডিশন এবং সিচুয়েশন। ঠিক আছে, এগুলো আমি একটু বর্ডার টেনে দিই। ঠিক আছে, তা দেখো কন্ডিশন বা সিচুয়েশন, কন্ডিশন মানে কিন্তু অবস্থা, বা সিচুয়েশন বোঝাতেও কিন্তু এখানে ব্যবহার করা হয়। কিরকম স্যার, আমি বললাম দ্য patient is under the treatment, তাহলে ওই পেশেন্টের অবস্থা কি না, তার এখন ট্রিটমেন্ট চলছে। ঠিক আছে, কি বললাম যে কন্ডিশন বা সিচুয়েশন। দ্য পেশেন্ট ইজ আন্ডার দ্য ট্রিটমেন্ট মানে হচ্ছে পেশেন্টের ট্রিটমেন্ট করা হচ্ছে, সে ট্রিটমেন্টের আন্ডারে আছে। ঠিক আছে, আর একটা কি হতে পারে, যেমন ধরো আমি বললাম কোনো পেশেন্ট বা সিচুয়েশনের জন্য, যেমন এখানে তোমরা আন্ডার ইউজ করলাম। ঠিক আছে, দ্য পেশেন্ট ইজ আন্ডার দ্য ট্রিটমেন্ট, তাহলে এগুলোর জন্যও কিন্তু আমরা কন্ডিশন বা সিচুয়েশনের ব্যবহার করতে পারি। এখানে যেমন দেখো এটা কন্ট্রোল বোঝাচ্ছিল,
এখানে কি বোঝাচ্ছিল, কন্ট্রোল অথরিটি। যেমন রথিন ওয়ার্কস আন্ডার মি, দ্য কোম্পানি আন্ডার এ নিউ সিও। ঠিক আগের দেখো 3 নম্বরে কি হয়েছে, যে পেশেন্ট ইজ আন্ডার দ্য ট্রিটমেন্ট, ঠিক আছে, পেশেন্টটা ট্রিটমেন্টের আন্ডারে আছে, ঠিক আছে। এরকমই আর একটা উদাহরণ হচ্ছে দ্য কোম্পানি, দ্য প্রজেক্ট বলতে পারো, দ্য প্রজেক্ট ইজ আন্ডার রিভিউ, দ্য প্রজেক্ট ইজ আন্ডার রিভিউ। তাহলে বুঝতে পারলে, তাহলে এই গেল হচ্ছে আমাদের আন্ডারের বিষয়টা। এবার একটা জিনিস আমি তোমাদেরকে বোঝাতে চাই, যে দেখো আন্ডার যে উদাহরণগুলো খুব কিন্তু পরে, আমি একটা উদাহরণ লিখছি যেটা মনে হয় আগেও আমি করিয়েছি, যে দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ আ ট্রি, ঠিক আছে। এক্ষেত্রে কি করব, আর আমি যদি বলি সেড, এখানে কি হবে, যে দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ এ ট্রি, আর এখানে আমি বললাম যে দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ দ্য শেড অফ এ ট্রি, ঠিক আছে। এতদূর থেকে এটুকু ভাবো, দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ এ ট্রি, এটা হলো একটা। আর একটা এখান থেকে দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ দ্য শেড অফ এ ট্রি, কোনটা হবে? আগেও বলেছি যে যখন কোনো মানুষ নিচে বোঝাবে, কভারিং সেন্স দেবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা আন্ডার ইউজ করব, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আন্ডার ইউজ করব। এবার দেখো শেড মানে হচ্ছে ছায়া, একটা হচ্ছে গাছের তলায় বসে থাকা, আর একটা হচ্ছে গাছের ছায়ার মধ্যে বসে থাকা, দুটো কিন্তু আলাদা। যখন ছায়ার মধ্যে বসে থাকা বোঝাবে শেড, এখানে শেড বানান ভুল করেছি, SHAD হবে, SHAD, শেড অফ এ ট্রি, ঠিক আছে, শেড অফ এ ট্রি। শেড আগেও বলেছি, শেড কখন ব্যবহার করা হয়, শেড তখন ব্যবহার করা হবে যখন কোনো নন লিভিং থিংসের, আগের ক্লাসেও বলেছি, তবুও নোট করে নেবে, যেখানে যদি নন লিভিং থিংসের জন্য ব্যবহার করা হয়, কি বললাম স্যার, নন লিভিং থিংসের জন্য যখন ব্যবহার করা হয় তখন হবে শেড। আর যখন লিভিং থিংসের জন্য ব্যবহার করা হবে, যেমন মানুষ, তখন সেক্ষেত্রে আমরা শ্যাডো বলবো, শ্যাডো, শেড অফ এ ম্যান হয় না, শ্যাডো অফ এ ম্যান হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? তাহলে যখন আমরা গাছের ছায়াতে বসে থাকবো, যখন শেড অফ এ ট্রি বলবে, তখন আমরা ইন ব্যবহার করব। কেন ব্যবহার করি? ইন ব্যবহার করি সাবমার্জ এনক্লোজের ক্ষেত্রে, বা বড় জায়গার ক্ষেত্রে, বা যখন সাবমার্জ বোঝাবে, নিমজ্জিত বোঝাবে। তুমি এভাবে লজিক লাগাতে পারো যে ছায়াটা পড়েছে, গাছের ছায়াটা নিশ্চয় যে আমাকে পুরোটা এরিয়া জুড়ে কভার করে নিয়েছে, তাহলে যখন এরিয়া বোঝাবে, বড় জায়গা বোঝাবে, তখন ইন ব্যবহার করব। এভাবেও তুমি লজিক লাগাতে পারো যে আমার ছায়াটা গাছের ছায়ার সঙ্গে নিমজ্জিত হয়ে গেছে, সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ ইন, অ্যান্ড ইন ইজ দ্য পারফেক্ট প্রিপোজিশন ফর হেয়ার, ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার? তো চলো পুরো খিচুড়িটা মিটিয়ে দিই। তো ওকে, বাপন স্যার আমাকে একটা ভালো, বাপন স্যার পিছনে আছে ক্যামেরার, তো বাপন স্যার আমাকে প্রশ্ন করছে যে স্যার আপনি তো বললেন যে নন লিভিং এর ক্ষেত্রে শ্যাডো হয়, আর নন লিভিং এর ক্ষেত্রে শেড হয়, আর লিভিং থিংসের ক্ষেত্রে শ্যাডো হয়, তাহলে গাছও তো লিভিং থিংস, তাই না? আর তাহলে এখানে কি করে শেড হলো? তো বাপন স্যারের প্রশ্নটা জায়গা স্বাভাবিক, কারণ বাপন স্যার সায়েন্সের স্যার আর আমরা ইংলিশের স্যার। তো এই ক্ষেত্রে কি হয়, আমাদের ক্ষেত্রে গাছ কিন্তু আমরা ইংরাজি ল্যাঙ্গুয়েজে গাছকে কিন্তু নন লিভিং হিসাবেই ধরা হয়, ঠিক আছে? চলো আরো তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রিপোজিশন দেখো, অ্যাবভকে নিয়ে চলে এসেছি। তো অ্যাবভ কি? অ্যাবভের মানে হচ্ছে নিচে। অ্যাবভের মানে কি? অ্যাবভের মানে হচ্ছে ওপরে। অ্যাবভের মানে কি? ওপরে, আমরা তো জানি, তাই না? এবার এখানে কিন্তু অ্যাবভ আর ওভার সম্পর্কে কিন্তু অনেক কনফিউশন তৈরি হয়। সমস্ত কনফিউশন আজকে কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। তো দেখো অ্যাবভ কি কি বোঝায়। একটা হচ্ছে র্যাঙ্ক বোঝাবে, স্ট্যাটাস বোঝাবে, ইম্পর্টেন্স বোঝাবে।
বা অ্যামাউন্ট বোঝাবে, কোয়ালিটি বোঝাবে বা বেঞ্চ মার্ক বোঝাবে। কি বোঝাবে? বেঞ্চ মার্ক বোঝাবে। ঠিক আছে, বেঞ্চ মার্ক বোঝাবে। আর আরেকটা কি বোঝাবে স্যার? আরেকটা বোঝাবে প্লেস, জায়গাকে বোঝাবে। তো চলো আমরা প্রথমে প্লেসকে ধরে আলোচনা করি। প্লেসকে ধরে আমরা আলোচনা করব। প্লেস। এবার দেখো অ্যাবভ কি ক্ষেত্রে ব্যবহার হয়। আমি বললাম যে অ্যাবভ মানে হচ্ছে ওপরে, অ্যাবভ মানে হচ্ছে ওপরে। এবার ওপরে, ওপরে কিন্তু কিরকম ওপরে? ডাইরেক্ট অ্যাবভকে যেটা ব্যবহার করি প্লেসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে হাই লেভেলের ক্ষেত্রে ব্যবহার করি, অনেক ওপরে যেটা আছে। কি বোঝাতে পারে? আর ডিগ্রি বোঝাতে পারে। আর কি বোঝাবে? ডিগ্রি। কি বলে ওটাকে? বাংলাতে মনে আসছে না, কিন্তু এটা হিন্দিতে বলে হাদ। হাদ সে উপর না যাও বলে না, হাদ, হাদ, সীমা বলতে পারো। ডিগ্রি, ডিগ্রির জন্যও কিন্তু ব্যবহার হতে পারে। ঠিক আছে, তাহলে প্লেসের ক্ষেত্রে অ্যাবভ যখন হাই লেভেল বোঝাবে আর যখন ডিগ্রি বোঝাবে, এই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা প্লেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। দেখো জিনিসটা ক্লিয়ার করে নাও ভালো করে। দেখো আমি দুটো সেন্টেন্স লিখছি। আমি একটা সেন্টেন্স লিখলাম, এক্সাম্পল দেখে নাও প্লেসের অ্যাবভের। আমি বললাম দ্য প্লেন is the plane is above my head। ঠিক আছে, কি বললাম? the plane is above my head। আর আমি বললাম the plane is ওভার মাই হেড। দুটোই কিন্তু সঠিক, কিন্তু ডিফারেন্স কি বুঝে নাও যে কখন আমরা দ্য প্লেন ইজ অ্যাবভ মাই হেড, দ্য প্লেন ইজ অ্যাবভ মাই হেড, দ্য প্লেন ইজ ওভার মাই হেড। দেখো ভালো করে বুঝে নাও যে কি হতে পারে। সিচুয়েশনটা ক্রিয়েট করা যাক। যখন প্লেন ইজ অ্যাবভ মাই হেড তখন দেখো এটা হচ্ছে আমাদের ভূমি। কি স্যার? এটা হচ্ছে আমাদের ভূমি, সারফেস। ঠিক আছে, সাপোজ করো এখানে তুমি আছো, এখানে কে আছো? তুমি আছো। ঠিক আছে, এটাতে ভূমিতে তুমি দাঁড়িয়ে আছো। প্লেনটা তোমার, এটা তোমার একদম ডাইরেক্ট ওপর, তাই তো? এটা তোমার ডাইরেক্ট ওপর। প্লেনটা কোনখানে আছে? প্লেনটা ঠিক এখানে আছে। প্লেনকে কিভাবে আঁকবো? এটা ধরো একটা প্লেন, যাই হোক ধরে নাও এটা একটা প্লেন। তাহলে এটা দেখো, এটা কিন্তু অনেক উপরে আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু সোজাসুজি নেই, ভার্টিক্যালি নেই। ঠিক আছে, এ দেখো এ একটু তেরছা ভাবে আছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাবভ ইউজ করি। কিন্তু যখন বলবে দ্য প্লেন ইজ ওভার মাই হেড, যখন প্লেন ইজ ওভার মাই হেড হবে তখন দেখো এটা একটা সারফেস, ভূমি। এখানে তুমি দাঁড়িয়ে আছো, ভেবে নিলাম এটাতে তুমি দাঁড়িয়ে আছো। প্লেনটা কিন্তু এবার তোমার ডাইরেক্ট, তুমি বলছো যে প্লেনটা ডাইরেক্ট তোমার, এই প্লেনটা ডাইরেক্ট তোমার উপরে আছে, তোমার মাথার একদম উপরে আছে। ঠিক আছে, মাথার একদম উপরে আছে। সেক্ষেত্রে কি হয়? প্লেন ইজ ওভার মাই হেড হয়। বুঝতে পেরেছো? এবার সাপোজ করো এখানে অনেকগুলি পাহাড় আছে স্যার পাহাড়। এই পাহাড়ের ওপরে অনেকগুলি মেঘ আছে, পাহাড়ের ওপরে মেঘ আছে, এখানেও আছে মেঘ, এখানেও আছে মেঘ, এখানেও আছে। ঠিক আছে, মেঘ আছে ওপরে। ঠিক আছে, এই পাহাড়ের ওপরে মেঘ আছে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কি ইউজ করতে পারো? তুমি বলতে পারো, এক্ষেত্রেও কিন্তু তুমি
অ্যাবভকে ইউজ করতে পারো। কি 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 ইউজ করতে পারো? অ্যাবভকে ইউজ করতে পারো। তুমি বলতে পারো দ্য ক্লাউডস আর অ্যাবভ, দ্য ক্লাউডস আর অ্যাবভ দ্য মাউন্টেন। ঠিক আছে, মাউন্টেন, দ্য ক্লাউডস আর অ্যাবভ দ্য মাউন্টেন্স। ঠিক আছে, তাহলে আশা করি প্লেসের ক্ষেত্রে এই যে এখানে ক্লাউডস করেছি মেঘগুলোকে সেপারেটলি বোঝানোর জন্য। ঠিক আছে, মেঘগুলোকে সেপারেটলি বোঝানোর জন্য, সেখানে কিন্তু তার জন্য কিন্তু আমি ক্লাউডস করলাম। আমি কি বললাম? এটা হচ্ছে মেঘগুলো পাহাড়টার ওপরে আছে, মেঘগুলো পাহাড়টার ওপরে আছে। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হলো যে যখন ডাইরেক্টলি আমার মাথার উপরে থাকবে তখন হবে ওভার, আর যখন মাথার ওপরে থাকবে না, ঠিক আছে, তখন কিন্তু হবে কি হবে? তখন হবে অ্যাবভ। ঠিক আছে, যেমন এই ফ্যানটা আমার উপরে আছে, একটা ফ্যান আমার উপরে আছে, তখন ওভার, দ্য ফ্যান ইজ ওভার মাই হেড। বুঝতে পেরেছো? এবার টোটাল ছাদটা ধরে নাও, এই ছাদটা তো এখানেও আছে, ওখানেও আছে, এই কোণাতেও আছে, এই সাইডে চারিদিকে বিস্তৃত। সেই জন্য আমরা কি করতে পারি? দ্য রুফ ইজ অ্যাবভ আওয়ার হেড, সেক্ষেত্রে আমরা করতে পারি কি বললাম? দ্য রুফ ইজ, বা ছাদটা অ্যাবভ মাই হেডস, দ্য রুফ ইজ অ্যাবভ মাই হেড। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমরা এই কিকে ব্যবহার করতে পারি? অ্যাবভকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। চলো মুছে দিচ্ছি। এবার আমরা আলোচনা করব, সেটা হচ্ছে, তো চলো এবার আমরা এই পয়েন্টটা আছে ইম্পর্টেন্স, দ্বিতীয় নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করলাম, প্লেসটা তৃতীয় নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা র্যাঙ্ক, স্ট্যাটাস, ইম্পর্টেন্সকে দেখি। ঠিক আছে, এবার আমরা কি দেখতে চলেছি? র্যাঙ্ক, স্ট্যাটাস আর ইম্পর্টেন্স। র্যাঙ্ক, স্ট্যাটাস, ইম্পর্টেন্স। র্যাঙ্ক দেখো, র্যাঙ্ক মানে আমরা কি জানি? র্যাঙ্ক মানে আমরা জানি কার কতটা র্যাঙ্ক। ঠিক আছে, মানে কে কতটা, কার কতটা লেভেল আর কি। ঠিক আছে, বলে না ক্লাসরুমে তো অনেকেই বলে যে র্যাঙ্ক, কার কত র্যাঙ্ক হলো। ঠিক আছে, তো এই হচ্ছে র্যাঙ্ক। স্ট্যাটাস, ঠিক আছে, আর ইম্পর্টেন্স। ঠিক আছে, স্ট্যাটাস মানে কি হয়? স্ট্যাটাস মানে অবস্থা কীরকম, আর ইম্পর্টেন্স মানে হচ্ছে কতটা গুরুত্ব। যেমন ধরো আমি লিখতে পারি এখানে যে আমি এখানে লিখলাম এডুকেশন শুড বি প্লেস before কি বলতে পারো? ওয়েলথ। ধন সম্পদের চাইতে শিক্ষাকে আগে রাখা উচিত, এর শিক্ষার প্রাধান্যটা আগে দেওয়া উচিত। ইম্পর্টেন্স বোঝাচ্ছে। আমি বললাম রাম, সরি এখানে বিফোর কেন হবে? অ্যাবভ। বিফোর যখন এলো তখন বিফোরের কথাটা আমি বলে দেই যে বিফোর হয় যখন, বিফোর মানে কি সামনে হয় বা আগে হয়। বিফোর তখন ইউজ করবে যখন লিভিং থিংসের জন্য বিফোর ইউজ হবে, আর যখন নন লিভিং থিংস হবে তখন ইন ফ্রন্ট অফ হবে। যেমন হি পার্ক দ্য কার ইন ফ্রন্ট অফ মাই হাউস, সে আমার বাড়ির সামনে গাড়িটাকে কি করালো? দাঁড় করালো। আর বিফোর কখন ইউজ হবে? যখন তোমরা লিভিং থিংসের জন্য কিন্তু বিফোর ইউজ হবে। যেমন আমি বললাম দ্য কালপ্রিট ওয়াজ প্লেস বিফোর দ্য জাজ, কালপ্রিটটাকে জাজের সামনে নিয়ে আসা হয়েছিল। এক্ষেত্রে কিন্তু কি হবে?
বিফোর ইউজ হবে। তাহলে লিভিং থিংসের জন্য বিফোর, আর নন লিভিং থিংসের জন্য ইন ফ্রন্ট অফ। যেমন হি পার্ক দ্য কার ইন ফ্রন্ট অফ মাই হাউস, ইন ফ্রন্ট অফ মাই গ্যারেজ, এইভাবে। তাহলে এখানে প্লেস ওটা বিফোর করবে না, এখানে সঠিক যে প্রিপোজিশনটা ইউজ হবে সেটা হচ্ছে অ্যাবভ। ঠিক আছে, তাহলে অ্যাবভ ওয়েলথ, এডুকেশন শুড বি প্লেস বিফোর অ্যাবভ ওয়েলথ, মানে এডুকেশনকে সম্পদের চাইতে আগে রাখা উচিত, ধন সম্পদের চাইতে এডুকেশনকে আগে রাখা উচিত। এখানে তারপরে দেখো রাম ইজ, আমি একটা বললাম অ্যাবভ দ্য অফিসার, রাম হচ্ছে অফিসারটার চাইতে বড় ইন র্যাঙ্ক। ঠিক আছে, আমি রাম নামের কোনো একজন ব্যক্তি আমার বন্ধু, আমি বলছি সে দেখ আমার বন্ধু রাম, সে ওই অফিসারটার চাইতে র্যাঙ্কে অনেক বড় উঁচুতে। তাহলে আমি কি বললাম, রাম ইজ অ্যাবভ দ্য অফিসার ইন র্যাঙ্ক। এরকমটা বোঝাতেও কিন্তু আমরা অ্যাবভকে ব্যবহার করি। তাহলে র্যাঙ্ক, স্ট্যাটাস, ইম্পর্টেন্স হলো। আর কি বলা যেতে পারে, আর কি যেমন ইম্পর্টেন্সের ক্ষেত্রে বলা যেতে পারে যে হিউম্যান রাইটস আর অ্যাবভ পলিটিক্স। আমি কি বললাম, হিউম্যান রাইটস আর অ্যাবভ পলিটিক্স। ঠিক আছে, মানবাধিকার পলিটিক্সের চাইতে, রাজনীতির চেয়ে আগে। আগে কোনটা, মানুষের অধিকার। তাহলে এই যে এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করি, অ্যাবভ ব্যবহার করি। তো চলো এবার আমরা অ্যামাউন্ট, কোয়ালিটি এবং বেঞ্চমার্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, তোমরা এটা নোট করে নাও। তো চলো, অ্যাবভের আর একটা কি ছিল, কোয়ালিটি, আর একটা ছিল কোয়ালিটি, অ্যামাউন্ট, আর একটা ছিল বেঞ্চমার্ক। ঠিক আছে, তো এর উদাহরণ দেখে নাও কি কি হতে পারে। এক্সাম্পল আমি বললাম দ্য টেম্পারেচার ইজ অ্যাবভ 40 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচারটা 40 ডিগ্রির উপরে আছে তাপমাত্রা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে বেঞ্চমার্ক বোঝালো। ঠিক আছে, আর কি হতে পারে স্যার, আমি বললাম হিজ স্কোর ইজ অ্যাবভ অ্যাভারেজ। ঠিক আছে, হিজ স্কোর ইজ অ্যাবভ অ্যাভারেজ। তাহলে এগুলোর ক্ষেত্রেও কিন্তু অ্যাবভ কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর দেখো এবার তাহলে এটা অ্যাবভের সমস্ত কিছু আমরা করে নিলাম। ঠিক আছে, বা এখানে তুমি বলতে পারো যে দেয়ার ওয়ার অ্যাবভ 600 পিপল ইন দ্য পার্টি, এরকমটা বলতে পারো তোমরা। ঠিক আছে, তো এবার দেখো এরকমভাবেও হয় যে আমি সাপোজ করো অ্যাবভ আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি, ধরো এই যে নোটটা এটা উপরে লেখা আছে, এবার আমি তোমাকে বললাম যে নোট দ্য অ্যাবভ। ঠিক আছে, নোট দ্য অ্যাবভ দ্য প্যাসেজ, এরকমভাবে বলতে পারো। মানে বিষয়টা কি বোঝাচ্ছে, ধরো কোনো কোনো আমি একটা নোট লিখিয়েছি, যেমন এই নোটটা লিখালাম, এটা উপরে আছে। ঠিক আছে, আমি বললাম যে নোট দ্য প্যাসেজ নোট দ্য তো দেখো আরেক ধরনের এভাবে বলতে পারো যে সি দ্য নোট অ্যাবভ, ওপরের নোটটি দেখো, সি দ্য নোট অ্যাবভ। মানে ধরো আমি এখানে এই নোটটা যেমন ওপরে লিখিয়েছি, তা
তাহলে আমি এখানে বলতে পারি সি দ্য নোট, এই নোটটুকু লেখো, দেখো ওপরের। এবার বলা যায় ধরো এটা একটা নোট, নোট তোমরা করেছো, তাহলে আমি বললাম যে ওপরের নোটটা দেখো, তাহলে সি দ্য নোট অ্যাবভ, বুঝতে পেরেছো? বা অ্যাবভ দ্য রাইটিংস বলতে পারো, বা অ্যাবভ দ্য এক্সাম্পলস, এভাবেও কিন্তু বলা যায়। তো চলো, এই ছিল হচ্ছে আমাদের অ্যাবভ, তোমরা নোট করে নাও। এবার আমরা মুভ করব। তো দেখো তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, সেটা হচ্ছে বিলো। বিলো মানে কি হয়? নিচে। বিলো মানে হচ্ছে নিচে, কিন্তু এদের মধ্যে কি বলতো, গ্যাপ গ্যাপ কম থাকবে, ঠিক আছে? গ্যাপ কি থাকবে? কম থাকবে গ্যাপ। সেই জন্য কিন্তু আমি বিলোকে ইউজ করতে পারি। গ্যাপ গ্যাপ কমের জন্য কিন্তু আমরা বিলোকে ইউজ করতে পারি। কিরকম দেখো, প্রথমে প্লেস আছে, আমরা প্লেসের বিষয়টা জেনে নেব আগে। প্লেস প্লেস প্লেসের ক্ষেত্রে কি আমি বললাম, ধরো the helicopter was flying below the clouds. The helicopter was flying below the clouds. ধরো এটা হচ্ছে সারফেস, ভূমি, এখানে মেঘগুলো আছে ওপরে, একটা হেলিকপ্টার যাই হোক, একটা হেলিকপ্টার, এই হেলিকপ্টারটা উড়ে যাচ্ছে। হেলিকপ্টার কোথায় আছে? নিচে আছে, কিন্তু গ্যাপ দেখো, ন্যারো গ্যাপ। সারফেস থেকে হেলিকপ্টারটা উপরে এবং মেঘের চাইতে হেলিকপ্টারটা নিচুতে, তাহলে গ্যাপ একটু অল্প গ্যাপ আছে, ঠিক আছে? হালকা গ্যাপ আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি স্যার? সেক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করতে পারি। এবার কি আসছে, তাহলে প্লেসের ক্ষেত্রে কি হলো, যে গ্যাপ কম, ঠিক আছে? এখানে হচ্ছে গ্যাপ কম। এবার এখানে দেখো, আর যেখানে একেবারেই কম গ্যাপ, সেখানে কিন্তু হবে বিনিথ বা আন্ডারনিথ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা যেখানে বলছি যে র্যাঙ্ক বা পজিশন, দেখো র্যাঙ্ক বা পজিশন, আমি বললাম হি ইজ বিলো মি ইন র্যাঙ্ক, সে আমার চাইতে নিচে, র্যাঙ্কের দিক থেকে সে আমার চাইতে নিচে। তাহলে এই জিনিসটা বলা যেতে পারে যে হি ইজ বিলো মি ইন র্যাঙ্ক, এভাবে বলা যেতে পারে। কোনো একটা ধরো, এবার ধরো কোনো একটা, এটা 1 নম্বর উদাহরণ। র্যাঙ্কের ক্ষেত্রে গেলে এবার ধরো পজিশনের কথা বলি আমি। পজিশন, ধরো প্যারাগ্রাফ কি হয়, এভাবে কোনো একটা প্যারাগ্রাফ লেখা হয়, এই প্যারাগ্রাফ, এবং এর প্যারাগ্রাফের ওপরে কি থাকে? কোনো একটা হেডিং থাকে। কোনো একটা কি থাকে স্যার? হেডিংয়ের পরেই তো নিশ্চয় প্যারাগ্রাফ। তাহলে আমরা বলতে এই ক্ষেত্রেও কিন্তু এইগুলো বোঝানোর জন্যও কিন্তু বিলো ব্যবহার করা হয়। আমি কি বলবো? দ্য প্যারাগ্রাফ ইজ বিলো হেডিং, ঠিক আছে? প্যারাগ্রাফ ইজ বিলো হেডিং, বুঝতে পেরেছো? তাহলে আশা করি এটা নোট করে নাও, তোমরা নোট করছো আশা করছি। তো চলো এবার আমরা দেখে নেব নাম্বার, মেজারমেন্ট আর বেঞ্চমার্কটা। কি বললাম? নাম্বার, মেজারমেন্ট আর বেঞ্চমার্ক। নাম্বার, মেজারমেন্ট নাম্বার, মেজারমেন্ট আর বেঞ্চমার্ক। মেজারমেন্ট,
নাম্বার মেজারমেন্ট আর বেঞ্চমার্ক। যেমন কি বললাম, যেমন ধরো আমি বললাম দ্য টেম্পারেচার fell below জিরো। ঠিক আছে, বিলো জিরোর নিচে তাপমাত্রা পড়ে গেছে, অনেক সময় বলি না খুব ঠান্ডা, জিরো। ঠিক আছে, এভাবেও হয়। তারপরে আমি বললাম দ্য প্রাইস ওয়াজ, কোনো জিনিসের দাম কমে গেছে, তো আমি বললাম যে কমে গেছে নয়, মানে আমি বললাম যে প্রায় 60 মানে 600 কমে ছিল, আমি বললাম। তাহলে জিনিসের দাম, কোনো একটা জিনিসের দাম আমি বলতে চাইছি যে 600, কোনো একটা নাম্বার ধরো 600 নিচে বলতে চাইছি, তাহলে দ্য প্রাইস ওয়াজ বিলো বললাম 600। ঠিক আছে, রেস 600, এভাবেও কিন্তু হয়। ঠিক আছে, তাহলে এটা হলো যে বেঞ্চ নাম্বার, মেজারমেন্ট এবং বেঞ্চমার্ক। ঠিক আছে, এবার যেমন ধরো লেবেলের জন্য বা হাইটের জন্য কিন্তু ব্যবহার করা হয়। কিসের জন্য স্যার? লেবেলের জন্য বা হাইটের জন্য কিন্তু ব্যবহার করা হয়। যেমন ধরো বেঞ্চমার্কের জন্য তুমি নিতে পারো এখানে বেঞ্চমার্কটা এখানে নয়, বেঞ্চমার্কটা আমি এখানে দেব। ঠিক আছে, বেঞ্চমার্কটা আমি এখানে লিখছি, দেখো। ঠিক আছে, এখানে আমি বললাম লেবেল, বেঞ্চমার্ক, লেবেল, বেঞ্চমার্ক। যেমন আমি বললাম দ্য শিপ sank below সারফেস। জলের যে সারফেস আছে সে সারফেসের নিচে, পানির জলের তলের নিচে কি হলো, ওই শিপটা ডুবে গেল। ঠিক আছে, আচ্ছা আমি বললাম দ্য ওয়াটার লেভেল ওয়াজ, আমি দিচ্ছি দ্য ওয়াটার লেভেল ইজ বিলো বা এখানে তুমি এভাবে করতে পারো দ্য ওয়াটার was below ডেঞ্জার লেভেল। ঠিক আছে, এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বিলোকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আশা করি তোমরা নোট করে নাও এবং আমরা পরবর্তী প্রিপারেশনগুলো নিয়ে আলোচনা করব। তো চলো এবার দেখো কিছু এই সম্পর্কে দেখো, জেনে নাও যে যখন তোমাদেরকে ওভার অ্যাবভ এজ আছে, এখানে আছে আন্ডার বিলো এজ, আর এখানে আছে ওভার অ্যাবভ 16 ইয়ার্স, আর এখানে আছে আন্ডার বিলো 16 ইয়ার। মনে রাখবে যখন শুধু এজ বলে দেওয়া থাকবে তখন কিন্তু ওভার এজ করবে তোমরা, এগুলো লেখা থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্রেজ হিসাবে কাজ হয়। ওভার এজ আর এখানে হবে আন্ডার এজ, ওভার এজ আন্ডার এজ এইভাবে। ঠিক আছে, কিন্তু যখন তোমাদেরকে বলে দিল 16 ইয়ার্স, তখন তুমি কি বললে যে অ্যাবভ 16 ইয়ার্স আর বিলো 16 ইয়ার্স। ঠিক আছে, তাহলে ক্লাস আশা করি তোমরা বুঝতে, কারণ এখানে তোমাদের যদি লেভেল বলে দেওয়া থাকে না, লেভেল যখন বলে দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব, অ্যাবভ করব, অ্যাবভ আর বিলো করব। তো আশা করি ক্লাসটা তোমরা খুব ভালোভাবে দেখলে, এনজয় করলে। তো আশা করি ক্লাসগুলো তোমাদের সকলের ভালো হচ্ছে, খুব ভালোভাবে তোমরা তোমাদের দিনগুলি কাটাও। তোমাদের প্রিপারেশন সবার ভালো হোক।
তো এই বলে আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি। আজকের ক্লাসটা একটু জানি খুব শর্ট হলো, তো যাই হোক এর পরের ক্লাসে কিন্তু অন্য একটা ক্লাসে আমি কিন্তু পুরো প্রিপারেশন আর একটা ভিডিওতেই সমস্ত কিছু কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তো ভালো থাকবে সকলে, নমস্কার। এরপরে প্রিপোজিশন এতদূর অবধি থাকবে। এরপরে আমরা সিঙ্গুলার প্লুরালকে ধরবো। ঠিক আছে, সিঙ্গুলার প্লুরালকে ধরার পরে অন্য একটা পার্টের মধ্যে সেই প্রিপোজিশনগুলো যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু ভরে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।